বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে স্টুডিওতে আজ আলোচক হিসেবে দুজন উপস্থিত আছেন। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজউদ্দিন ভূঁইয়া, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। আর তার পাশে আছেন নিরাপত্তা বিশ্লেষক, উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের নির্ধারিত যে বিষয় সেটি হচ্ছে জুলাই ও নাগরিক সমাজ। তো আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের সর্বশেষ যে সংবাদ শিরোনাম সেটি একবার দেখে আসতে চাই। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। থমথমে গোপালগঞ্জ, বাড়ানো হয়েছে কারফিউ, এখন পর্যন্ত গ্রেফতার 25, হামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অন্যায় করছে তারা গ্রেফতার হবে, তাদের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জকে মুজিববাদ থেকে চিরতরে মুক্ত করার ঘোষণা নাহিদের। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি, সারা দেশে বিক্ষোভ। ফ্যাসিস্ট মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই, মন্তব্য ফখরুলের। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে, অভিযোগ সালাউদ্দিনের। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। এবং জানিপপ সহ আওয়ামী লীগ আমলে পাওয়া 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল, ভোটার তালিকা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। দর্শক মণ্ডলী, আমরা শিরোনামগুলো দেখে নিলাম। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউবে একযোগে আপনারা সম্প্রচারিত হচ্ছে এবং সেখানে দেখতে পারেন, সেখানে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই অধ্যাপক ডক্টর হাফিজউদ্দিন ভূঁইয়া, আমাদের আজকের বিষয় হচ্ছে জুলাই ও নাগরিক সমাজ। আপনি যে গত বছর যে গণ অভ্যুত্থানটা সফল হলো, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবীরাও সেখানে অংশগ্রহণ করেছেন। সেখানে শিক্ষকদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেই ভূমিকা সম্পর্কে যদি কিছু বলেন, কেমন ছিল সেই দিনগুলো? ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনে যারা দর্শক শ্রোতা তাদেরকে স্বাগত জানিয়ে বলতে চাই, তো আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসের যে কয়েকটি ঐতিহাসিক ঘটনা, আমরা জানি যে ডিসেম্বর মাস, আমরা জানি মার্চ মাস, এবং তার সাথে যুক্ত হলো জুলাই মাস। এই জুলাই মাসের যে আন্দোলন, সেই আন্দোলনের যে প্রেক্ষাপট আমরা জানি, ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া, বিশেষ করে মেধার পরিবর্তে কোটাভিত্তিক যে চাকরির যে সংস্থান, এবং একই সাথে আমরা জানি যে পেনশন স্কিম একটা ঘোষণা করেছিল সরকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যারা সাহিত্য প্রতিষ্ঠানে যারা, তাদেরকে পেনশন স্কিম থেকে বাদ দিয়ে দেওয়া। এর ফলে একটা প্লট তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে আন্দোলন শুরু হয় এবং শুরুর পরে আমরা যে দেখলাম যে জুলাই মাসে তা পুরোপুরি পুনরূপ ধারণ করে। ওই সময়ে আমরা যারা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক এবং আমাদের যারা ছাত্র, তারাই মূলত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। আমাদের চোখের সামনে যখন আমরা দেখি আমাদের ছাত্ররা তাদের অধিকার নিয়ে আন্দোলন করে, তখন নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা, সবাই না হলেও যারা ছাত্রদেরকে ধারণ করে যাদের জন্য আমরা শিক্ষক, সেই শ্রেণীর শিক্ষকরা কিন্তু সেদিন আমরা দেখেছি। আমরা অপরাজয় বাংলার পাদদেশ থেকে শুরু করে শাহবাগ থানায় ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তাদেরকে উদ্ধার করে রাখা এবং তাদের সকল দাবির প্রতি একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেদিন তারা একাত্মতা পোষণ করেছিল। আমরা মনে করেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, আমাদের ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে এবং অধিকার আন্দোলনে সরকারের যারা পেটোয়া বাহিনী তারা আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বল প্রয়োগ করবে, সেই বিষয়টি আমরা মেনে নিতে পারি নাই। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেদিন নৈতিক জায়গা থেকে তারা তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সমর্থন দিয়েছিল। শুধু তাই নয়, তারা মানববন্ধন এবং এমনকি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সাদা দলের শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু এক দফা আন্দোলন ঘোষণা করা হয়েছিল।
যে একমাত্র সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যার সমাধান সম্ভব এবং এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে আমি বলবো শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, কলেজের শিক্ষক যারা ছিল, স্কুলের শিক্ষক ছিল, তারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল, যাতে করে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে যদি শিক্ষকদের সম্পৃক্ততা না থাকে, তাহলে নৈতিকভাবে ওই শিক্ষক সমাজ দায়ী থাকে। এবং আমি বলবো যে এই শিক্ষকদের এই ভূমিকাটি মূলত এই আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে, এবং বিশেষ করে 15-16 তারিখের পরে, বিশেষ করে যখন আপনার এই আবু সাঈদের হত্যা, আবু সাঈদ নিহত হলেন পুলিশের গুলিতে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় যে ছাত্র সংগঠন তাদেরকে বিতাড়িত করা হলো, বিশেষ করে এই সময়টাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল গত বছর। এটা সত্য কথা। এবং এই 16 তারিখ, সম্ভবত 16 তারিখে এটা যখন গ্লোবালি এই নিউজটা ছড়িয়ে পড়লো, সোশ্যাল মিডিয়াতে যখন এই ঘটনাটা ভাইরাল হলো, তখন ছাত্র সমাজ আর বসে থাকতে পারে নাই। ছাত্র সমাজ তখন সবাই নেমে পড়লো এবং এই নেমে যাওয়ার সাথে তাদের পাশে থাকার দায়িত্বটি আমরা দেখেছি। সবাই না হলেও যাদের বিবেকবান শিক্ষক ছিল তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকার ফলে ছাত্ররা কিন্তু সাহস পেয়েছে যে আমাদের পাশে আমাদের অভিভাবকটা আছে, সুতরাং আমরা এই আন্দোলন থেকে আমরা পিছপা হব না। সে কারণে আমরা দেখব যে 9 দফা দাবি ছিল, একটা পর্যায়ে কিন্তু এই 9 দফা দাবি থেকে 1 দফায় পরিণত হলো। আমরা নিশ্চয়ই আমরা জানি ওই শহীদ মিনারে তাদের এই সমাবেশের কথা, সেই সমাবেশে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিল। শুধু তাই নয়, বিভিন্ন পেশাজীবী শ্রেণী যারা শিল্পী সমাজ, সাংবাদিক সমাজ, তারাও বিভিন্নভাবে তারা একতা পোষণ করেছে। আবার আমরা পাশাপাশি দেখেছি যে আপনার এই সরকার দলীয় যে শিক্ষকদের যে সংগঠন, তারাও কিন্তু সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য তারাও কিন্তু সভা সমাবেশ করেছিল। এটাই যেন জাতির জন্য দুর্ভাগ্য। বিবেকবান শিক্ষক সমাজ হয়ে আমরা যখন দেখি অন্যায়ের সাপোর্ট দেওয়া হয়, সরকারের প্রতি অন্ধ আনুগত্য দেখানো হয়, সেটা আসলে জাতির কাছে একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবং এটাই আসলে দুর্ভাগ্য যে আমরা আসলে বিবেকবান মানুষ দাবি করে আমরা আসলে বিবেকহীন, নীতি নৈতিকতা বিবর্জিত আমরা এই আচরণটা করি এবং ছাত্রদেরকে সামনে ফেলে দিয়ে তারা ষড়যন্ত্রের একটা বাহন হিসেবে তাদেরকে আমরা বিবেচিত করেছি। এবং এইটা থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, যে কোনো সত্যের পাশে থাকা, ন্যায়ের পাশে থাকা, এবং আমাদের যারা ছাত্র, আমাদের সন্তান তুল্য, তাদের পাশে আমাদের থাকতে হবে। তাদের দুষ্টুরি থাকলে আমরা সংশোধন করে দিব, কিন্তু তাদেরকে যদি আমরা সামনে বিপদে ফেলে দিই, তাদেরকে আমরা আক্রমণের শিকার করে দিই, সেটা আমাদের জন্য কোনোভাবেই সঠিক হবে না। আচ্ছা, আরও আলোচনা করব উইং কমান্ডার সালাউদ্দিন চৌধুরী। এই আন্দোলনের সাথে তো একটা পর্যায়ে আমরা দেখেছি যে সেখানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু তারা সম্পৃক্ত হয়েছিলেন। তো তাদের সেই সম্পৃক্ততা কিভাবে হলো, আর সেটা আন্দোলনকে কতটুকু বেগবান করেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি ওই আলোচনা যাওয়ার আগে একটু বলে রাখি যে নাগরিক সমাজ বলতে আমরা যেটা বুঝি যে এটা এমন একটা সমাজ যার অবস্থান থাকে মধ্যবর্তী স্থানে জনগণ এবং সরকারের, এবং এটা সমাজের দুর্বলতা এবং সম্ভাবনার কথা বলে। যারা অধিকার বঞ্চিত আছে তাদের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রামরত থাকে, এই সমাজ, নাগরিক সমাজটা কিন্তু আমাদের দেশে তেমনভাবে গড়ে ওঠার সুযোগ হয়নি। বাট এই জুলাই বিপ্লব একটা চমৎকার, একটা ইউনিক ক্লাসিক এক্সাম্পল তৈরি করেছে যে এই নাগরিক সমাজের সকল পেশার মানে যে সম্পৃক্ততা হয়েছে আর কি, যার মধ্যে আপনি বললেন যে আমাদের অবসরপ্রাপ্তদের, বিশেষ করে রাওয়ার যে মুভমেন্টটা ছিল, এবং তারও সাথে মিরপুর ডিওএইচএসে যারা অধিবাসী ছিলেন আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, তাদের যে সম্পৃক্ততাটা কিন্তু একটা বিশাল মেসেজ দিয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতাকে। কারণ তারা কিন্তু একটা কনফিউশনে ছিল যে সেনাবাহিনী কোন দিকে অবস্থান নেয়, ঠিক আছে। আর যখন আমাদের অবসরপ্রাপ্ত সদস্যরা রাস্তায় নেমে গেলেন, জনগণের সাথে সম্পৃক্ত হলেন, এবং এটা একটা নাগরিক সমাজের এক ধরনের এবং সেখান থেকে একটা ঘোষণাও দেওয়া হয়েছিল যে জনগণের বিপক্ষে যেন না যায়, সেটা আমাদের যারা সার্ভিং ছিলেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, এবং এটা কিন্তু মানে কার্যকরী একটা ফলাফল এনেছে। যার ফলে আপনারা খেয়াল করে থাকবেন, যেহেতু আপনার সংবাদ মাধ্যমে ছিলেন, যে ছাত্র জনতা যখন বিপ্লবে খুবই বেগবান হচ্ছিল, তখন তারাও কিন্তু ভাবছিল যে সশস্ত্র বাহিনীর অবস্থানটা কি করে, তাদের ভূমিকাটা কি হবে। আর যখন আমাদের অবসরপ্রাপ্ত, আমাদের মতো যারা, মানে আমি তো তখন দেশে ছিলাম না, অন্যরা যারা ছিলেন নেমে গেলেন রাজপথে জনগণের কাতারে। আর এদিকে মিরপুর ডিওএইচএসে বিশেষ করে আমি উল্লেখ করছি, আমি সেখানকার অধিবাসী, ওখানে সমস্ত অফিসার, ফ্যামিলি মেম্বারসও বেরিয়ে গেছে যে এভাবে তো চলতে পারে না, একটা দেশ তো এভাবে টিকতে পারে না। দিনের পর দিন শত শত তরুণ তরুণী মারা যাচ্ছে, হত্যা করছে, বুক বরাবর গুলি করে মারছে, এটা তো মেনে নেওয়া যায় না।
সো তাদের এই সম্পৃক্ততাটা কিন্তু ছাত্র সমাজকে আরও বেশি উদ্বেলিত করেছে, আরও বেশি আস্থা দিয়েছে, এবং সেটার ফলাফল তো আমরা 5ই আগস্টে পেলাম আর কি, যে এই যে প্রায় 16-17 বছরে জেকে বসা একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করানো শুরু, ওনাকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক আছে। তো এইটা একটা বিশেষ নাগরিক সমাজের ভূমিকা, একটা টার্নিং পয়েন্ট ছিল। আর নাগরিক সমাজ বলতে দেখেন আপনি যেটা বলি যে এই বিপ্লবে 3টা দিক আমরা খুব গুরুত্বপূর্ণ ছিল এই নাগরিক সমাজের ভূমিকা। একটা হলো জনসচেতনতা বৃদ্ধি করা, মানে এই বিপ্লব এই তরুণ ছাত্র সমাজ কেন করছে এটা বাংলাদেশের সকল নাগরিকের মাঝে পৌঁছে দেওয়া, যে এটা উদ্দেশ্য হলো এইটা, যে আমরা এটা সফল হলে মুক্ত বাতাসে ঘুরতে পারবো, আমরা কথা বলতে পারবো। আমরা যদি সরকারের অসঙ্গতি নিয়ে আপনার যদি সমালোচনা করি, আমাদের আয়না ঘরে যেতে হবে না, আমাদের গুম হতে হবে না, আমাদের ক্রস ফায়ারে মারা যেতে হবে না, অধিকার নিয়ে অধিকারের কথা বলতে পারবো, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। এই মেসেজটা, এই যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই নাগরিক সমাজ একটা ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত সংহতি এবং সমর্থন। তারা কিন্তু যার যার অবস্থান থেকে, আপনার মনে আছে কিনা জানি না, সম্ভবত ধানমন্ডিতে 2 বোন চিকিৎসক, তারা তাদের গাড়ির গ্যারেজে ক্লিনিক খুলে দিয়েছে আহতদেরকে সেবা দেওয়ার জন্য। এটা তো একটা মানে ইউনিক এক্সাম্পল, এবং এটা এসছে কিন্তু এই মোটিভেশন থেকে, যে না এই সচেতনতা বৃদ্ধি হয়েছে, যে আমরা নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, আমাদের একটা পরিবর্তন দরকার সেটা। তৃতীয়ত ছিল যেটা আমি বলতে চাচ্ছি, যে অংশগ্রহণ এবং নেতৃত্ব। এই যে শিক্ষক সমাজের কথা বলেন, এই যে আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা বলেন, আপনার পেশাজীবী, ইভেন আপনি রিক্সাওয়ালাদের কথা ধরেন, আপনার মনে আছে যেভাবে মিছিল করে এসছে, এই যে সচেতনতা বৃদ্ধি করেছে, এই নাগরিক সমাজ বহুদিন একেবারে নিস্তেজ ছিল, কিন্তু এই জুলাই বিপ্লবে এটাকে উদ্বেলিত করেছে এবং সামনে। এটার কি এটা একটা কারণ হতে পারে যে আসলে যেহেতু আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে, তাদের কোটা পদ্ধতি বাতিল করার, তো আর প্রত্যেকটা ফ্যামিলিতেই তো শিক্ষার্থী থাকে, জি, যার ফলে অ্যাটাচমেন্টটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, যার ফলেই আমার মনে হয় যে সব শ্রেণী পেশার মানুষ এখানে ঐক্যবদ্ধ হতে তাদের সহজ হয়েছে ঐক্যবদ্ধ হওয়াটা। মানে সেই পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু সকলে মিলিতভাবেই করেছে। আমি যেটা বলেছি যে এই যে বঞ্চিত একটা জনগোষ্ঠী আর নিবর্তনমূলক সরকার, মাঝখানে কিন্তু এই নাগরিক সমাজের অবস্থানটা, তো সেখান থেকে যে ভূমিকাটা পালন করার কথা ছিল আমাদের দেশে, আগেও বলেছি সেভাবে নাগরিক সমাজটা গড়ে ওঠেনি। কিন্তু এই বিপ্লবে একটা চমৎকার এক্সাম্পল তৈরি হয়েছে। এটা যদি আমরা এখন মানে ইফ ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড, আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমরা একটা ভালো শাসন ব্যবস্থা বা সুব্যবস্থা পাবো আর কি। আর হাফিজউদ্দিন ভাই, আপনার কাছে আসি। এই যে গত মানে 1 বছর পরে এসে এই জুলাই যে গণ অভ্যুত্থানটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আকার আকৃতি, গতি, প্রকৃতি? যেমন জুলাই অভ্যুত্থানের কিন্তু একটা অভীষ্ট লক্ষ্য ছিল, লক্ষ্য যদি খেয়াল করি সেটা ছিল বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়। তো আমরা যদি খেয়াল করি সেটা তো আসলে রাতারাতি কি সম্ভব না, তো আমি সেই পয়েন্টটাই আসছি। তো সেই প্রেক্ষাপটে যারা সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, তাদের কিন্তু একটা প্রত্যাশা ছিল, যে আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্টটা আসবে সেই ধরনের পদক্ষেপ নেবে। বাস্তবে আসলে ওই পথে এখনও সেভাবে এগোতে পেরেছে বলে আমি সেভাবে দৃশ্যমান আমি দেখছি না। এর কারণ আছে, কারণ হচ্ছে কি, রাষ্ট্রের একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা কিন্তু পূর্বের 16 বছরের সরকার তৈরি করে যাওয়া, এবং প্রত্যেকটা মেকানিজমের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে তাদের চিন্তা চেতনার লোক, এবং এর ফলে যেটা হচ্ছে কি, এই সরকার যা চায় সেই মেকানিজমগুলোকে ব্যবহার করে সেই জায়গায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমাদের হয়তো প্রত্যাশা বেশি, সেই প্রত্যাশা অনুযায়ী যে দ্রুত সামনে এগিয়ে যাবে সেটা আমরা আসলে লক্ষ্য করছি না। কিন্তু তারপরে কিন্তু মনে রাখতে হবে যে এই সরকার আছে বলেই এখন পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রটি অন্যের গ্রহ হয়ে এখনও থাকে নাই, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভারত লোক আছে বলেই, গ্লোবাল সেলিব্রিটি আছে বলেই আমরা এখনও কিন্তু অর্থনৈতিকভাবে এখনও টিকে আছি। না হয় আমরা ভিন্নভাবে বসে দেখতে পারতাম আমাদের বাংলাদেশকে। তো এই যে প্রশ্নটা আসছে যে আমরা যদি 1 বছর ক্রস করলো, 1 বছর পূর্তিও আমরা উদযাপন করব সামনে, মানে এই 1 বছরে এই যে এর মধ্যে আমরা কি করতে পারতাম আরো, বা কতটুকু কি হয় নাই, যে কোন জায়গাগুলোতে আমার মনে হয়েছে কি, যে সরকারের কাজের যে গতি, এই গতিটা স্লোত, এবং স্লোত কেন তারও কারণ আছে।
কেন কারণ আছে, সরকার যে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটা কিন্তু যে রাষ্ট্রের যে মেকানিজম যেগুলো আছে, প্রশাসন যন্ত্র আছে, সেগুলাকে ব্যবহার করে কিন্তু এরা সামনে এগিয়ে যেতে হয়। কিন্তু সরকার যখন দায়িত্বটা নিল, এই সমাজের সকল স্তরে যারা বসে আছে, তখন কিন্তু এই যে এই সরকারের মতাদর্শের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে সাংঘাতিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এই পরিবর্তনের ফলে নতুন যে সেট আপটি আসছে, পুরোপুরি সেট আপ আসে নাই, যে আংশিক যে সেট আপটা আসে সেই সেট আপের পক্ষে পূর্ণ গতিতে কাজটা এগিয়ে নেওয়া তাদের পক্ষে এখনও সম্ভব হয় নাই। তবে আমার কাছে মনে হয় যে এই গতি কিন্তু বাড়াতে হবে। আমরা যারা জনগণ, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, আমরা চাই দৃশ্যমান যেটুকু হয়েছে এই দৃশ্যমানটা আরও অতি দ্রুত সামনে যেন আরও গতিতে আগায়, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি। একই প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে প্রত্যাশা ছিল 1 বছর পরে এসে সেটা কতটুকু গতি পেয়েছে বা প্রাণ ফিরে পেয়েছে, বা কি অবস্থা? আমি এইটা উত্তর দেওয়ার আগে বলি, আপনার এই অনুষ্ঠানে আমি অনেক আগে বলেছিলাম এই সরকার গঠনের পরপর যে 2001 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হলেন, প্রধান উপদেষ্টা হলেন বিচারপতি লতিফুর রহমান সাহেব। সম্ভবত উনি প্রথম রাতেই, মানে উনি দায়িত্ব নেওয়ার পর প্রথম রাতেই মানে এ গুড নাম্বার অফ মানে প্রশাসক, সিভিল বলেন ইয়ে বলেন, বদলি করেছিলেন, রদবদল করেছিলেন। এটা কিন্তু একটা রুট লেভেলে একটা মেসেজ গিয়েছিল যে আমাকে আমার কাজটা ঠিকমতো করতে হবে, আর উপায় নেই। আমারও প্রত্যাশা ছিল এই সরকার যখন টেক ওভার করে যে এরকম কিছু একটা শাফলিং করবে, বিকজ 16-17 বছরে যে মেকানিজম যেটা প্রফেসর সাহেব বললেন, এটা তো আপনি ওই আস্তে ধীরে, ওই যে বলে না যে আপনি যুদ্ধক্ষেত্রে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গেলে হবে না, তো আপনাকে রণসঙ্গীত গাইতে হবে, ঠিক আছে? তো সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছে ইনিশিয়াল ডেজে এই গভর্নমেন্ট, যার ফলে এই স্লো এই যে গতিটা, বিকজ আপনি দেখেন খুব ভালো ভালো সিদ্ধান্ত আপনি দেন, আমাদের দেশে কিন্তু অনেক আইন বিদ্যমান আছে চমৎকার, সেটা প্রয়োগ হয় না কেন? বিকজ প্রয়োগ যারা করবে, যারা বাস্তবায়ন করবে, তারা যদি সেটা না করে, তারা যদি সেখানে বিমাতা সুলভ আচরণ করে, এবং ইউনো সিভিল ব্যুরোক্রেসি বলেন বা যে কোনো ব্যুরোক্রেসি বলেন, তারা কিন্তু তাদের মতো করে প্লে করতে পারে চাইলে। আপনি কজনকে আপনি গিয়ে সরাসরি সুপারভাইজ করবেন? তো এই কারণেই প্রত্যাশা পূরণ হয়েছে এটা পুরোপুরি বলাটা ঠিক হবে না, কারণ প্রত্যাশা মানুষের ছিল কিন্তু বিশাল। এত বড় একটা বিপ্লবের পরে যেই গতি অনুযায়ী যাওয়া আগানো উচিত ছিল সেটা এখনও হয়নি, বাট যতটুকু হয়েছে, আমি আবারও বলি যে এই বিপ্লবের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষকে পাওয়াটা ছিল আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইনিশিয়ালি উনি যেই জিনিসগুলো ব্যবস্থাপনা করেছেন অত্যন্ত সুচারুভাবে, যেমন আপনি অর্থনীতির অবস্থা দেখেন, বিদেশি ঋণ এবং দেনা সুদ করেও রিজার্ভের অবস্থা কিন্তু ভালো রেখেছে, প্রায় $30 বিলিয়ন মতো। তারপর প্রতিদিন আমি মজা করে বলতাম যে এই ব্যাটারি লীগ, এই আনসার লীগ, এই লীগ সেই লীগ, মনে আছে প্রায় 300-এর উপরে ছোট বড় আন্দোলন করেছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে প্রচার যন্ত্রগুলো যেভাবে আমাদেরকে সকালে ঘুম থেকে উঠে শুনে যে থাকবে না বাংলাদেশ, থাকবে না, এই ধরনের স্লোগান, এগুলো খুব নীরবে উনি ঠান্ডা মাথায় ওনার জন্যই সম্ভব হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু রাজনীতিবিদ নন, আলটিমেটলি দেশ শাসন করবে রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদ কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা বিচারের ভার জনগণ করবে, কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের দ্বারাই দেশ পরিচালিত হতে হবে। তো সেই জন্য আমি বলছি, বা আমি এই আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে, যে এই যে রোড ম্যাপের যে কথাটা আপনি মনে আছে, মির্জা ফখরুল সাহেব এই সরকার গঠনের পরপর এই কথাটা উচ্চারণ করেছিলেন, বিকজ উনি তো একজন অভিজ্ঞ পরিপক্ক রাজনীতিবিদ, উনি বুঝতে পারছিলেন কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে। এই আজকে পর্যন্ত দেখেন প্রফেসর ইউনূস সাহেব প্রথম দিন থেকে বলেছেন যদি আমি ছোটোখাটো সংস্কার করি তাহলে ডিসেম্বরে দেবো ইলেকশন, একটু বড় করলে জুনের মধ্যে আমার ইলেকশন হবে। এখন পর্যন্ত ভেগ টার্ম হিসেবে আছে, একটা রোড ম্যাপ কিন্তু দেয়নি। তা আমি আশা করব যে প্রধান উপদেষ্টার সমীপে আমার অনুরোধ থাকবে যে একটা রোড ম্যাপ আপনি ঘোষণা করেন, তাতে দেখবেন যে কাজের গতি আরও বেড়ে যাবে, বিকজ সবাই এখন দেখছে কি হবে, কি হচ্ছে, হবে কি না, আদৌ ইলেকশন সময় মতো হবে কি না। হ্যাঁ, এই কনফিউশনই কিন্তু এখনও আছে বাস্তবতা। এখানে যেটা দেখতে পাচ্ছি, মানে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে, ধরেন একটা রাজনৈতিক দলকে বা একটা বিতরণ করা হয়েছে, বাকি তো আরও অনেকগুলো রয়ে গেছে, তাদের মধ্যে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঐক্যমত্যের আসার কথা বা আসা দরকার, সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, একটা বিরতির সময় হচ্ছে। দর্শক মণ্ডলীর সময় হলো একটা বিরতির, সাথে থাকুন, ফিরে আসছি এক্ষুনি।
বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান একই সাথে দেখতে পাবেন বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সেখানে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। তো পরবর্তী প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে ঐক্যমত্য কমিশন, যেটি 15ই ফেব্রুয়ারি গঠিত হয়েছে। আপনি জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সবগুলো রাজনৈতিক দলের বিভিন্ন চাওয়া পাওয়া, যারা আন্দোলন করেছে স্টেক হোল্ডার, তাদের যে মতামত এগুলোকে প্রাধান্য দিয়ে বা কনসেনসাসে আসার জন্য একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যেটার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। তো 6 মাস সময় দিয়ে সেই কমিটি, বিশেষ করে 6টি যে সংস্কার কমিশন, এই কমিশনের যারা চেয়ার ছিলেন তাদের নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে। তো সেখানে লাস্ট নাইটে একটা মিটিং হয় সেই ঐক্যমত্য কমিশনের। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই সনদ প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং মানুষের কাছে দৃশ্যমান হয়, সেটি তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যদের কাছে। তো এই যে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের যে প্রক্রিয়া, বা এটা আপনি এখন পর্যন্ত বেশ কিছু মিটিংও হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ইন্ডিভিজুয়ালি হয়েছে, কালেকটিভলি হয়েছে, তো এটা কীভাবে দেখছেন, কতটুকু আশাবাদী আপনি? এই যে আমাদের জুলাই সনদের তৈরির দায়িত্ব আমি মনে করছি যে আমাদের যে ঐক্যমত্য কমিশন, সেই কমিশনই কাজটি করছে। তো আমাদের যখন জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের আমাদের কিছু চাওয়া পাওয়া, যেটা যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কিছু সংস্কার করা প্রয়োজন, সেই সংস্কারের বিষয়ে যারা গণতান্ত্রিক উপায়ে সরকারে আসবে তারা যেন এই কাজগুলো করে, সেই জন্যে এই ইন্টারিম গভর্নমেন্ট ঐক্যমত্য কমিশন করেছেন, যাতে করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই মৌলিক কিছু বিষয়ে, বিশেষ করে কী বিষয়ে সংস্কার হবে। আমরা জানি সংবিধান বিষয়ক, জনপ্রশাসন, বিচার, স্থানীয় সরকার সহ আরও কয়েকটি বিষয়ে, নির্বাচন সহ একটা সংস্কার কমিশন হয়। সেই সংস্কার কমিশন কিন্তু সুপারিশ ছিল, সেই সুপারিশগুলোকে একত্রিত করে কিন্তু ঐক্যমত্য কমিশন। তো এই সংস্কারের সুপারিশগুলা বিষয়ে রাজনৈতিক দলগুলা কি মত পোষণ করে, মত বলতে এই বোঝাচ্ছি আমি যে কি কি বিষয় তারা ঐক্যমত পোষণ করে যেগুলোকে বাস্তবায়ন করা যায়। আপনি খেয়াল করেছেন যে সুপারিশের উপর ভিত্তি করে কিন্তু ইতিমধ্যে কিছু যেটা স্বল্প মেয়াদী অল্পতেই সংস্কার করা যায় সেই ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় উদ্যোগগুলো নিচ্ছে। বিশেষ করে যখন আমাদের উপদেষ্টা পরিষদের সভা হয়, সেই সভায় কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্রপত্রিকায় আসছে, তো তারা এই দায়িত্বটা পালন করছে। আর যেটা মৌলিক সংস্কার, যে সংস্কারের জন্য যারা গণতান্ত্রিকভাবে সরকারে আসবে রাজনৈতিক দল, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো এই জনগণের চাওয়া পাওয়া, ছাত্র জনতার যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে ধারণ করার জন্য এই ঐক্যমত্য কমিশন কি করছে, এখন সকল ক্রিয়াশীল যারা রাজনৈতিক দল তাদের সাথে সভা করছে। এবং খেয়াল করেছেন কিছু কিছু বিষয় কিন্তু আমরা ঐক্যমত্য খেয়াল করেছি, কিছু কিছু বিষয়ে এখনও অধিকাংশ দল চাই বা অধিকাংশ দল চায় না, এই পর্যায়ে আছে। তো এখানে আমার একটি বক্তব্য হচ্ছে, আমরা যদি জুলাই চেতনাকে ধারণ করি, কারণ আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম আমি মনে করি ঘটনা জুলাই গণ অভ্যুত্থান। প্রফেসর আলী রিয়াজ কিন্তু বলেছেন যে যে কোনো মূল্যে সফল হতে হবে, নাহলে ব্যর্থতার দায় কিন্তু সকলের। উনি কিন্তু একটা প্রচন্ড একটা হুমকিও দিয়ে রেখেছেন। আমি মনে করি ভালো কথা বলছে, কারণ অর্থাৎ তাদেরকে জড়িত করে ফেলা যে আপনারা আমাদের পার্ট, মানে আপনাদের নিয়ে আমাদের ঐক্যমত। তো আমার মনে হয় রাজনৈতিক দল যেগুলো আছে তাদের নিজেদের স্বার্থকে ত্যাগ করে রাষ্ট্রের দিকে তাকিয়ে ছাত্র জনতার যে দাবি, সেই দাবিগুলোকে বিবেচনায় নিয়ে চেতনাকে যদি আমি ধারণ করতে চাই, আমার মনে হয় নিজেকে স্যাক্রিফাইস করে কোনো কোনো ক্ষেত্রে ঐক্যমতের ক্ষেত্রে যে সামান্য ঘাটতি আছে সেই ঘাটতি কিন্তু ছাড় দিয়ে আগায় যে আসতে হবে। তাহলেই কেবল ঐক্যমত্য কমিশন মানে সফল হবে। এবং এই সফল হওয়া মানেই হচ্ছে যে আমাদের যে পরবর্তী যে গণতান্ত্রিক উপায়ে সরকার আসবে তার জন্য কিন্তু সহজ হবে, কারণ তার কমিটমেন্ট তৈরি হবে। কিন্তু কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্ট গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্র সংস্কার করতে চাই, রাজনৈতিক কমিটমেন্ট থাকবে না, হবে না। তো আমাদের যারা মনে করে যারা জনপ্রিয় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে চায়, আমার মনে হয় তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমার মনে হয় সরকারকেও সহযোগিতা করা উচিত। আর এখানে প্রধান উপদেষ্টা একটি বলেছেন যে স্বচ্ছ এবং মানুষের কাছে দৃশ্যমান যেন হয় জুলাই সনদের যে প্রক্রিয়াটা। তো আমরা জানি যে এই প্রক্রিয়ায় যে বৈঠকগুলো যখন হয় রাষ্ট্রীয় টেলিভিশনে কিন্তু সেটা সরাসরি সম্প্রচার করা হয়। সেটা কি
স্বচ্ছতার একদিকে তো স্বচ্ছতার বিষয় আছেই, আরেকদিকে যে কি এরকম যে মানে প্রাণ খুলে বলতে পারছি না যে লাইভ চলতেছে, লাইভ টেলিকাস্ট, অনেক কিছু বলাও যাচ্ছে না, সেরকম কোনো বিষয় কিনা? না, এই যে লাইভ টেলিকাস্টটা করছে এটা একটা নতুন ট্রেন, আমি এটা পজিটিভলি দেখতে চাই আর কি। কারণ হলো যে প্রাণ খুলে তো কথা আপনি অফ দি রেকর্ড বলতেই পারেন অনেক, কিন্তু আপনি যখন অফিসিয়ালি কথা বলছেন আপনাকে ইউ হ্যাভ টু মিন বিজনেস, অ্যাকচুয়াল কথাটাই বলতে হবে না। আর ওই কথার বাইরে তো অনেক কথা আমরা লাভডালি বলি, সেটা বলাই যায়। তবে আমার এই ট্রেন্ডটা ভালো এই জন্য যে একটা ট্রান্সপারেন্সি, এবং সরকার দেখাচ্ছে যে তাদের যে আস্থা নিজেদের প্রতি, যে দেখো আমরা যে কাজগুলো করছি তো আমাদের জন্যই করছি, তো এখানে কোনো লুকোচুরি নেই। এই আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন। বাট এখন দেখা হচ্ছে যে এত ভালো, এত ট্রান্সপারেন্সি দেখার পরে আউটকামটা কী আসে আলটিমেটলি। প্রফেসর সাহেব যেটা বলেন বা আপনিও বলছেন যে ঐক্যমত্যের ব্যাপারটি, আমার এটা একটা হাঞ্চ, আমার কোনো তথ্যের উপর ভিত্তি করে না। আমার কেন জানি মনে হয় যে এখন তো রাজনৈতিক দল বলতে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল এখন মাঠে আছেন বিএনপি, একেবারে নবাগত দল এনসিপি, যার এখনো নিবন্ধন হয়নি, বাট তার একটা রাজনৈতিক দল গঠন করেছে। জামাতের বোধহয় নিবন্ধন বাতিল হয়েছে, এখন বোধহয় আবার পেয়েছে। এই তিনটে দলকে নিয়ে আমরা দেখছি মাঠ গরম আছে, সরগরম আছে। তা আমি মনে করি যে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যথেষ্ট সহনশীলতা এবং উদারতা এই পর্যন্ত দেখিয়ে এসছে। মানে আমি জানি না অনেকে ব্যাপারটা কীভাবে নিবে। আজকে বিএনপির অবস্থানে যদি আওয়ামী লীগ থাকতো, কথার কথা উল্টো দৃশ্য হতো, তাহলে আমার মনে হয় এই অন্তর্বর্তী সরকারের জন্য আরও কঠিন হয়ে যেত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। মানে তারা চাইতো যে এখনই নির্বাচন দেন, ঠিক আছে। সেখানে ধরেন অন্যান্য যে দলগুলো, বিশেষ করে এনসিপির কথা আমি বলবো, যে তারা যেই লক্ষ্যে এই বিপ্লবটা ঘটিয়েছে, এতগুলি প্রাণীর বিনিময়ে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, সেটার দিকে তারা যথাযথ সম্মান প্রদর্শন করবে। এবং অনেক কিছুই ঐক্যমত্য আছে না, সবাইকে ছাড় দিতে হবে, সেই ছাড় দেওয়ার মনোবৃত্তি বা মনোভাব যেন থাকে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকে বলবো, তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্যে এই বিপ্লবটা ঘটেছে তার কিছুটা পরিপূর্ণতা পাবে। আচ্ছা, প্রাসঙ্গিক এবার অন্যান্য বিষয়ে যাই। সেটি হচ্ছে এনসিপি গোপালগঞ্জে আমরা দেখলাম তাদের পদযাত্রাকে ঘিরে যে একটা বিভিন্ন দফায় দফায় হামলার শিকার হলো, এবং এর পরবর্তীতে গোপালগঞ্জে কারফিউ চলছে এবং সেটা এক্সটেন্ড করা হয়েছে। তো এই যে, এবং এনসিপির যারা নেতৃবৃন্দ তারাও বলেছেন যে গোপালগঞ্জ থেকে মুজিববাদ থেকে চিরতরে মুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক। পাশাপাশি গতকাল যে দিনটি চলে গেল, ফরিদপুর এবং ফরিদপুরে তারা সমাবেশ করেছেন রাজবাড়িতে। তো এই যে হঠাৎ করে আকস্মিক হামলা এনসিপির উপরে, এটা কি এটা এই হামলার পেছনে কোনো ষড়যন্ত্র চক্রান্ত কাজ করেছে কিনা? আমি বলবো সরকারের তরফ থেকে কোনো ঘাটতি কিছু লক্ষণীয়, যেমন গোপালগঞ্জে এনসিপির পথসভায় যে ঘটনাটি, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটলো, তার দুইটা কনসিকুয়েন্স। একটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলোকে যে তার কার্যক্রম স্থগিত করেছে, এবং তাদের এই আক্রমণের মধ্য দিয়ে তার যৌক্তিকতা কিন্তু প্রমাণ হয়। নাম্বার 2, সাম্প্রতিককালে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই চেতনা বিরোধী একটা অনৈক্যের পরিবেশ আমি দেখেছি। আমার কাছে মনে হয় এই আক্রমণ আমাদেরকে ঐক্যের প্রতি নিয়ে আসার প্রতি সহায়তা করবে। তাদেরকে বুঝতে হবে, সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে যে আমরা ঐক্যে না থাকি, তাহলে ঘাপটি মেরে থাকা যে শক্তি, সেই শক্তি ষড়যন্ত্র তারা চালিয়ে যাবে। আমরা ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় আছি, আমি নিশ্চয়ই কিছু মিন করছি, তো আমাদের পেছনে কিন্তু কোনো না কোনো শক্তি লেগে আছে। তো এই লেগে আছে, তাহলে তার বিরুদ্ধে যদি আমরা মোকাবেলা করতে হয় আমাদেরকে এক থাকতে হবে। আমার মনে হয় ষড়যন্ত্র তো অবশ্যই আছে, সরকারের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু দুর্বলতা আছে। তবে সবচেয়ে বড় বিষয় কি, সরকার একটা ভালো দিক হচ্ছে সরকার যখন কোনো একটি গণদাবি আসে সেই প্রেক্ষিতে তারা ব্যবস্থা নেয়। সরকার যখন কোনো ভুল সিদ্ধান্ত নেয়, আবার যখন এটা সমালোচনা হয় সিদ্ধান্ত বাতিল করে, এটা হচ্ছে জনমতের যে প্রতিফলন সরকারের মধ্যে আছে, সেটা আমরা বুঝতে পারি। তো আমি এখানে যে কথাটি বললাম যে এই গোপালগঞ্জে এই ঘটনার মধ্য দিয়ে যে দুইটি বিষয় আমার মনে হয় আমাদের রিয়েলাইজেশন আসা উচিত। জনাব সালাউদ্দিন চৌধুরী, আপনি কি এটার বিএনপি যেভাবে অভিযোগ করেছে
এটা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র বলে তারা চিহ্নিত করেছে বা মন্তব্য করেছে। আপনি কি এই বক্তব্যের সাথে কোনো কিছু লিঙ্ক পাচ্ছেন কিনা? আমি ওইটা উত্তর দেওয়ার আগে একটু বলে রাখি যে এনসিপি পদযাত্রায় গিয়েছে, জুলাই পদযাত্রা বলেন কিংবা মার্চ টু গোপালগঞ্জ বলেন, গিয়ে সমাবেশ করেছে, তারা ফিরে আসবে। তারা কিন্তু গোপালগঞ্জ ভাঙতে যায়নি, ভাঙচুর করতে যায়নি, জ্বালাওপোড়া করতে যায়নি। যখন সভা শেষ করে আসছে তখন চারিদিক দিয়ে লাঠি ছুটা নিয়ে এসে কারা করলো, এই যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা যারা সমর্থক বলেন কর্মী বলেন, তারা আক্রমণ করলেন এবং 4টা প্রাণ চলে গেছে। খেয়াল করেন এই তাদেরকে থামাতে গিয়ে। একটা রাষ্ট্রের বা একটা সমাজের অধিকারটা যখন নষ্ট হয়ে যায় তখন তার অনুসারীরা কিন্তু এই ধরনের কাজ করে। কীভাবে আমি একটা উদাহরণ দিই, যার সরাসরি নির্দেশে 1,500-এর মতো তরুণ তরুণী প্রাণ হারিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, উনি বলেন আমার অপরাধটা কি আমি জানি না। তো যিনি বলেন এত কিছুর পরে আমার অপরাধ কি আমি জানি না, আমি কি অপরাধ করেছি, তার অনুসারীদের কাছ থেকে কিন্তু এইটাই আমরা আশা করতে পারি, নাম্বার 1। আচ্ছা, বাকিটা বিরতির সময় হলো, বিরতির পর। দর্শক মণ্ডলী, সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যেটা বলছিলেন আপনি, মানে প্রাসঙ্গিকভাবে আরেকটা আপনার জি, সেটা হচ্ছে, একটা তো হচ্ছে ষড়যন্ত্র কিনা, আরেকটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ, উনি বলেছেন অভ্যুত্থান করেছি ডেমোক্রেসির জন্য, চলছে মবক্রেসির রাজত্ব। দুটোই যদি সংক্ষেপে আলোচনা করেন। আচ্ছা, আমি পূর্বেই এটা তিনি একটু বলছি যে এটা বললাম যে যে শাসকের নির্দেশে এতগুলি লোক মানে হত্যাকাণ্ডের শিকার হলেন, উনি জানেন না ওনার অপরাধ কি, এবং ওনার দলের কেউ আজ পর্যন্ত যে 1 বছর হয়ে গেল একবারের জন্য কোথাও বলেননি বা স্বীকার করেননি যে এটা অন্যায় হয়েছে। একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। হ্যাঁ, মনে মনে হয়তো তারা ভাবেন যে আমরা ভুল করেছি, এতগুলি গণহত্যা করেছি, হয়তো বা আমি জানি না, কিন্তু কেউ একজন এগিয়ে এসে বলেনি যে তারা এই অপরাধ করেছে। ঠিক আছে, কাজেই তাদের দলের সমর্থক বা অনুসারীদের কাছ থেকে এই ধরনের আচরণই আমরা আশা করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা বলি ষড়যন্ত্র। পার্টিকুলারলি এই ঘটনায় নির্বাচন পেছানো বা নির্বাচন ডিলে করার কোনো ষড়যন্ত্র আমি সরাসরি না বললেও আমার এটা একটা পার্সোনাল হাঞ্চ কিংবা পারিপার্শ্বিক যে ইয়েতে আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ অ্যান এলিমেন্টস এই রাষ্ট্রে বা এখানে আছে যারা চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হোক। তা আমি এই জিনিসটা অনেক জায়গায় শুনি, পথে ঘাটে মাঠে আলোচনা হয়, বাট আমার একটা ধারণা যে কোনো একটা অংশ সক্রিয় আছে যাতে ওই জুনের মধ্যেই নির্বাচন না হয়, আরও যেন পেছায়। তো এই ব্যাপারে বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সবাই তাকে শ্রদ্ধা করেন, উনি যেন তার ডেডলাইন যেটা দিয়েছেন টাইমলাইন, সেই টাইমলাইনের মধ্যে যেন নির্বাচনটা করে। তা না হলে হবে কি, উনি গ্লোবালি কিন্তু একজন সেলিব্রিটি নোবেল লরিয়েট, উনি কিন্তু ধীরে ধীরে উনি বুঝতে পারছেন না যে ধীরে ধীরে যদি উনি ওনার টাইমলাইনটাকে ক্রস করে যায়, উনি হয়তো ওনার সেই শ্রদ্ধার জায়গা থেকে বা আসনটা হয়তো হারাতে পারেন, যেটা আমরা চাই না। আমরা চাই উনি সবার কাছেই সম্মানিত ব্যক্তি হিসেবে থাকুক। আর যেটা বললেন আপনি যে ষড়যন্ত্রের বিষয়টি, এখানে আমি বিশেষ করে এনসিপি এবং জামায়াত ইসলামকে অনুরোধ করব বৃহত্তর দল বিএনপির সাথে ঐক্যমত্যে যেতে। ওনারা যদি ভেবে থাকেন, এটা আমার ধারণা, যে যত বিলম্বিত হবে নির্বাচন তারা তত বেশি গণসংযোগ চালাতে পারবেন, তাদের সমর্থন বাড়াতে পারবেন এবং তারা নির্বাচন করে সরকার গঠন করবেন না, বাস্তবতা তা বলে না। তো দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। ঠিক আছে, এখন একটা প্রসেসের মধ্যে যাক, নির্বাচন হোক, আমি 2টা 4টা 5টা 10টা সিট পেয়ে আপনি সংসদে যাই, আমি আমার কেরিয়ার শুরু করলাম রাজনীতি, তারপর যান না 10 বছর রাজনীতি করেন মাঠে ঘাটে, আপনি যে ভালো কিছু করেন ডেফিনেটলি জনগণ আপনাকে নিয়ে আসবে, নতুন বন্দোবস্ত নিয়ে আসবে। তো এইটাই আমার একটা অনুরোধ যে সবাই যেন ঐক্যমত্য থাকেন আর কি। প্রফেসর হাফিজউদ্দিন আহমেদ, আরেকটা বিষয় আমরা দেখলাম যে নাহিদ ইসলাম উনি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা ভার্সন জনগণ দেখেছে। এই যে বিভিন্ন সময় কথাবার্তা অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ পরিশুদ্ধ, তো তাদের আচরণ বিশেষ করে যে হামলার ঘটনাটা ঘটলো এরপরে কি তারা সেটার পক্ষে বলবে? ওই যে কথাটা আমরা শুনলাম যে দীর্ঘ 16 বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যে দুষ্ত্রুটি বা তাদের অন্যের মতকে দমিয়ে রাখা, মত প্রকাশ করতে না দেয়া,
সরকারের বিরুদ্ধে বললে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া, মামলা দেওয়া, হয়রানি করা, গুম করা, এর বহিঃপ্রকাশ তাদের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি। যে কারণে ওনারা মনে করেন কি, ওনারা বলতে আমি বোঝাচ্ছি নিশ্চয়ই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সময় মনে করেন কি বাংলাদেশটা তাদের, এবং সেই কারণে কিন্তু যে তারা ভুল করেছে বা তারা যা করছে সঠিক না, এটা তারা অনুধাবন করতে চান না। ওনারা মনে করেন দে আর ইন রাইট ট্র্যাক, এবং যা করছেন মানে এটা তাদের করা উচিত এবং এটাই তাদের করতে হবে। এবং এই অনুতপ্ত বা ওনাদের যে দুঃস্বীকার অনুশোচনা এবারে আছে বলে আমি কিছু মনে করি না, বরং তারা ওয়েট করতেছে যে আবার হয়তো বা তারা আবার স্বাভাবিকভাবে তারা মানে রাজনীতি করবে এবং আবার পুনর্বাসিত হবে, ক্ষমতায় যাবে, আবার রাষ্ট্র গঠন তাদের হাতে আসবে। যারা এখন ষড়যন্ত্র করেছে তাদের ভাষায় তাদেরকে তারা আবার দেখে নেবে। আমার কাছে আমার অবজারভেশন সেটা, অর্থাৎ তাদের ভাবনাটা এরকমই আমার কাছে মনে হয়। প্রাসঙ্গিক আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন করা হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি। এটা কি মানে কোনো ভুল থেকে না না ঠিক আছে যেভাবে আছে ঠিক আছে? আমার তো মনে হয় যে কোনো সংস্কার উন্নয়নের মূল ভিত্তি তো হওয়া উচিত শিক্ষা। এবং এই যে আমরা এই গত সরকারের ছাত্রদের দ্বারাই আন্দোলন সংগঠিত হলো, শিক্ষকরা এখানে ইনভলভ, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন বলে কিছু আমরা দেখলাম না। এটা আমার প্রশ্ন, খটকা লাগে। সরকারের এই যে যারা অংশীজন, যারা সরকারের যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে বেশ কয়েকজন, এবং বিশ্ববিদ্যালয়ে থেকে উত্তীর্ণ হওয়া, পড়াশোনা করা, তারাই এখানে মানে দায়িত্ব পালন করছে। কিন্তু কেন যে এই শিক্ষা সংস্কার কমিশন হচ্ছে না, এটা আমার কাছে মানে আমি অনুভব করতে পারছি না, আমিও বুঝতে পারছি না। এটা তো টপ প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে ছাত্রদের নেতৃত্বে, শিক্ষকদের সহযোগিতায় এত বড় একটি আন্দোলন, দানবের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হলো, সুতরাং তাদের এই স্বার্থটি দেখা, স্বার্থ বলতে এটা না, জাতীয় স্বার্থ। শিক্ষা সময় উপযোগী হবে, যুগোপযোগী হবে, সংস্কারের যে পেছনের যে জঞ্জাল মুক্ত করে রাখা হয়েছে, নিজের মতো করে চাপিয়ে দেওয়া হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে, এগুলো সংস্কার হওয়া উচিত। এটা না করে অন্য যে সংস্কার কমিশন হয়েছে দরকার আছে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন হওয়া দরকার ছিল। তবে আজকে আমি এই কথাটি আমি আর্জ করতে চাই সরকারের প্রতি, যে আমার মনে হয় অতি দ্রুত আপনারা এই শিক্ষা সংস্কার কমিশনের উদ্যোগ গ্রহণ করুন। এই সংস্কার কমিশনের সকল কিছু আপনি বাস্তবায়ন করতে না পারলেও একটা রিপোর্ট যদি দিয়ে যায়, গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত সরকার আসবে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হবে। সুতরাং এটি আমার চাওয়া যে শিক্ষা সংস্কার কমিশন গঠিত হোক, বিশেষ করে যারা প্রতিনিধিদশা শিক্ষাবিদ তাদের সমন্বয়ে, যাতে করে আমরা শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখতে পাই। সময় প্রায় শেষের দিকে। আজকে লাস্ট বৃহস্পতিবার দেখলাম যে জানি পপ সহ আওয়ামী লীগ আমলে পাওয়া 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে, আর ভোটার তালিকা অধ্যাদেশের একটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তো এই পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন নিয়ে যদি বলেন। দেখুন, আমরা এই সংস্থাগুলোই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনকে তারা বৈধ দিয়েছেন। আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, আসলে এককভাবে তাকে আমরা দোষ দেওয়াটা ঠিক না। এই যে কিছু যে নাগরিক সমাজের একটা অংশ ছিল বা সুশীল সমাজের একটা অংশ ছিল যে হালুয়া রুটি লোভে তাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিন্তু অবদান রেখেছে। তার মধ্যে যে কটা নাম বললেন এর মধ্যে অনেকগুলো সংস্থা আছে। আপনি দেখেন 3টা নির্বাচন হলো, সেই 3টা নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য যে জানি পপ নাকি জানি পপ বললেন, এই নামটা খুব কমন। ইনাদের মতো লোকেরা রাত দিন কসরত করে ঘর্মাক্ত হয়ে গেছে যে চমৎকার একটা নির্বাচন উপহার দিয়েছেন আওয়ামী লীগ সরকার 2014, 18, 24। পুরো পৃথিবী জানে, বাংলাদেশের জনগণ জানে এই নির্বাচনগুলো কত ঠুনকো এবং প্রহসনমূলক নির্বাচন ছিল। কাজে এগুলি যে বাতিল করেছে, আমি শিওর যে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে, নিরীক্ষণ করেছে এবং সেটার ভিত্তিতে বাতিল করেছে এবং নতুন অধ্যাদেশ জারি করছে, যেটা আমি মনে করি যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করবে আরও। কারণ এগুলি ভুইফোর সংস্থার মতো কাজ করেছে। আমি সরি টু সে, বিকজ তাদের কার্যক্রম আমরা যেটা দেখেছি তাতে তাই মনে হয় আর কি। নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছে, রিজভী সাহেব বলেছেন। আর যেটি শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, সংক্ষেপে যদি বলেন শিক্ষার পরিবেশ কেমন দেখছেন এখন?
এখন পর্যন্ত আমি কোনো সুশৃঙ্খল পরিবেশ আমি দেখছি না। সারা দিনই দেখি মিছিল হচ্ছে। তো এই মিছিল এখন স্বাভাবিক পরিবেশ না, এবং শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশ শুধু আন্দোলন আর আন্দোলন। আপনি রাইট ট্রেকে কাজ করবেন, কোনো সুযোগ নাই। রাস্তা দিয়ে এক জায়গায় যাবেন, সব বন্ধ। সরকার তার কার্যক্রম গতিশীল করবে, আন্দোলন দমাতে সে ব্যস্ত। তো আমার মনে হয় আমরা যদি সবাই যদি এখন এত চাওয়া নিয়ে বসে থাকি, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। তো আমার মনে হয় আমাদের দাবি দেওয়াটা কমানো উচিত। মৌলিক যে বিষয়গুলো আছে সেখানে আমরা কনসেন্ট্রেট করি, এর ফলে সরকারের পক্ষে এগিয়ে যাওয়া সহজ হবে। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, যে কয়েকটি যে পর্যবেক্ষক সংস্থা, এই যে ভোটাধিকার হরণের যে রাষ্ট্রীয় যে প্রক্রিয়ার অন্যতম অংশীদারি প্রতিষ্ঠানগুলো, আমি ওই প্রতিষ্ঠানের একজনের প্রধানকে আমি বলতে শুনেছি 14 সাল নির্বাচনের পরে গেম ইজ ওভার। যে পর্যবেক্ষক প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলতে পারে গেম ইজ ওভার, মানে সাকসেসফুল, তাহলে ওই রাষ্ট্রযন্ত্রের অন্যতম অংশীদার, সহযোগী। এবং সঠিক কাজটি হয়েছে যে এই যে নির্বাচন কমিশন কর্তৃক যে এই প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন এবং তাদের তালিকাভুক্তি বাতিল করে দিয়েছে, এবং যথোপযুক্ত, আমি এটাকে সমর্থন করলাম। সময় প্রায় শেষ, 30 সেকেন্ডে যদি আমি বলতে চাই যে এই সংস্কার কার্যগুলি খুব দ্রুত গতিতে শেষ করে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আসুক, তাতে অনেকগুলি সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি, নাম্বার 1। তার আগে সংস্কার এবং এই যে গণহত্যার যে বিচারগুলো দৃশ্যমান করা উচিত, কারণ সবাই চাচ্ছে, এটা আমরা সবাই চাই, এবং এই টাইম ফ্রেমের মধ্যেই তারা সরকারও বলেছে যে ডিসেম্বরের মধ্যে কিছু বিচার কার্য হবে, এটা হওয়া উচিত। তা নাহলে আমাদের 24-এ শহীদদের আত্মার প্রতি আমাদের অসম্মান প্রদর্শন। আমরা চাই দ্রুত বিচার কার্য সম্পন্ন হোক এবং দেশে একটা স্বাভাবিক সুস্থ প্রক্রিয়া, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক, এবং সবাই ঐক্যবদ্ধ থেকে এই কাজগুলো করুক। তো আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।